আচ্ছা, এসব শেষ করো এখন। সালার ইমামার গাল বেয়ে অশ্রু ঝরতে দেখে বলে সে প্রচণ্ড বিরক্ত হলো। আমরা এখন যে বিষয়ে কথা বলছি এখানে কান্নাকাটি করার কোনো সুযোগ নেই। ইমামা ইমামা কাঁদতেই থাকে। এটা ঠিক না ইমামা, তুমি ডক্টর সাহেবের বাসায়ও এটাই করেছিলে আমার সাথে। তুমি কান্নাকাটি করতেই আমি আর কিছু বলতে পারিনি। সালারের রাগ কমে গিয়েছে কিন্তু অস্থিরতা বেড়ে চলেছে। যা কিছু হয়েছে এটা বিয়ের চতুর্থ দিন। এদিকে ইমামা 1 ঘন্টার ভেতরে এখন দ্বিতীয়বার হাউমা করে কাঁদতে শুরু করেছে। ইমামার জায়গায় অন্য কোনো মেয়ে এভাবে কান্না করলেও সে চিন্তায় পড়ে যেত। আর এটা তো ইমামা, তার প্রিয়তমা। সালার অবচেতনই নরম হয়ে গেল। তার কাঁধে বাহু ছুঁয়ে তাকে শান্ত করানোর চেষ্টা করে। ইমামা মাথা তুলে ড্যাশবোর্ড থেকে টিস্যু নিয়ে তার রক্তিম নাকে টিস্যু ঘষল। এজন্যই আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমি জানতাম তুমি আমার সাথে এমন ব্যবহার করবে। তার কথা শুনে ইমামা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে তার কাঁধ থেকে হাত সরাতে সরাতে বলল, কেমন ব্যবহার? একটু খুলে বলবে? তার কথার সুরে আবারও অভিমান নেমে এলো। অবশেষে আমি কি করেছি তোমার সঙ্গে? ইমামা আবারও হেঁচকে তুলে কান্না করতে লাগে। সালার নিরুপায় হয়ে চোখ বন্ধ করে ফেলে। সে এখন ড্রাইভিংয়ে না থাকলে নিঃসন্দেহে মাথাও চেপে ধরত। বাকি রাস্তায় দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। কিছুক্ষণ পর ইমামাও কান্না থামিয়ে দিল। সালার এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। অ্যাপার্টমেন্টে পৌঁছেও দুজনের মাঝে কোনো কথা হলো না। ইমামা বেডরুমে না গিয়ে লাউঞ্জে রুমেই এক সোফায় বসে পড়ে। সালার বেডরুমে চলে গেল। সে পোশাক পাল্টে বেডরুমে এসে দেখে ইমামা এখনও ভিতরে আসেনি। ঠিক আছে, কিছুক্ষণ একা একা বসে নিজের আচরণ নিয়ে একটু ভাবা উচিত তার। সালার বিছানায় শুয়ে ভাবে সে ঘুমাতে চাচ্ছে। তার অভ্যাস মতো লাইটও অফ করেনি, কিন্তু ঘুম একেবারে তার চোখ থেকে উধাও হয়ে গেল। ঠিক আছে, ভাবা উচিত। তাই বলে এত কি ভাবার আছে? আরও 5 মিনিট অপেক্ষা করে যখন ইমামা এলো না, সালার তখন বিরক্ত হয়। আরও 2 মিনিট অপেক্ষা করে সে বেডরুম থেকে বেরিয়ে এলো। সালার লাউঞ্জে এসে দেখে ইমামা এখনও সোফার এক কোণে বসে আছে, দুপা উপরে তুলে, কোলে একটি বালিশ চেপে। সালার স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন অন্তত কান্না তো করছে না। সালার লাউঞ্জে এসেছে, সে মাথা তুলেও দেখল না। সে কোলে বালিশ নিয়ে তার সুতা টানছে। সালার তার পাশে সোফায় এসে বসে। সে বসতেই ইমামা বালিশ একপাশে রেখে উঠে যেতে লাগে। সালার তার বাহু ধরে তাকে থামালো। এখানেই বসো, সে ধমকের সুরে বলে। ইমামা এক মুহূর্তের জন্য বাহু ছাড়ানোর কথা ভাবল, তারপর ইচ্ছে বদলে ফেলে। সে পুনরায় বসে গেল, কিন্তু তার বাহু থেকে সালারের হাত সরিয়ে দিল। আমার কোনো ভুল নেই, তবু আই এম সরি। সালার সমাধানে আসার প্রথম চেষ্টা করল। ইমামা বিরক্তিতে তার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। সালার কিছুক্ষণ তার জবাবের অপেক্ষা করতে লাগে। তারপর বুঝতে পারে ইমামার আপাতত তার সরি অ্যাকসেপ্ট করার কোনো ইচ্ছে নেই। তোমার এমন কেন মনে হলো? আমি তোমার সাথে ঠিকমতো কথা বলি না? ইমামা, আমি তোমাকে বলছি। সালার তার নীরবতা দেখে বলে, তুমি আমাকে এড়িয়ে চলছ। এক মুহূর্ত পর অবশেষে সে বলে, এড়িয়ে চলা? সালার হতভম্ব হয়ে গেল। আমি তোমাকে এড়িয়ে চলছি? এটা আমি করতে পারি? সে অবিশ্বাস্যভাবে বলে। ইমামা তার দিকে তাকায় না। তুমি এটা কিভাবে ভাবলে? এড়িয়ে চলার জন্য বিয়ে করেছি তোমাকে? তোমাকে এড়িয়ে চলার জন্য আমি এতগুলো বছর তোমার পেছনে অপমস্তক হয়ে ঘুরে বেরিয়েছি, কিন্তু তুমি তো তাই করছো। সে এখনো তার কথায় অনড়। তুমি মুখে এক কথা বলো, কিন্তু তুমি... সে বলতে বলতে থেমে যায়। তার চোখ টলমল করে ওঠে। তোমার জীবনে আমার কোনো কোনো মূল্যই নেই। থামলে কেন বলো? আমিও জানতে চাই কি এমন করেছি আমি যার জন্য আমার ব্যাপারে তোমার এমন ভুল ধারণা জন্ম নিয়েছে। সে তার চোখের
সিক্ততা এড়িয়ে অসম্ভব গম্ভীরভাবে বলে, আমি ভোরে মসজিদে যাওয়ার সময় তোমাকে বলিনি, অফিসে যাওয়ার সময়ও বলিনি। আর সালার তাকে আলোচনা শুরু করার ইঙ্গিত দিল। তুমি আমাকে এটাও বলনি যে ইফতারে তুমি দেরি করে আসবে। তুমি ইচ্ছা করলে তো আগেও আসতে পারতে। ইমামা থামল। আর সালার কোনো ব্যাখ্যা না করেই বলে, তোমার কথা মতো আমি তোমাকে মেসেজ করেছি, কিন্তু তুমি আমাকে কল করনি। তোমার বাবা মাকে এয়ারপোর্ট থেকে আনতে বা পৌঁছে দিতে আমাকেও সাথে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি আমাকে বলনি। ঠিক আছে, মানলাম আমি বলেছিলাম সায়দা আমার বাড়িতে আমাকে রেখে যাও, কিন্তু তুমি তো একবার বলতে পারতে নিয়ে আসার কথা। ওনার সামনে আমার কতটা অসম্মান হয়েছে তুমি জানো? সালার অপলক চোখে তার দিকে তাকিয়ে রয়। পানি এখন তার চোখ থেকেই নয়, নাক থেকেও গড়াতে শুরু করেছে। সে মন উজাড় করে কান্না করছে। সালার সেন্টার টেবিলের টিস্যু বক্স থেকে একটি টিস্যু নিয়ে তার দিকে এগিয়ে দিল। ইমামা হাত ছাড়া দিয়ে তা সরিয়ে ফেলে। সামনে ঝুঁকে নিজেই একটা টিস্যু নিয়ে নিল। টিস্যু দিয়ে সে নাক ঘষতে লাগলো, চোখ নয়। আর সালার ধৈর্য নিয়ে আবারও জিজ্ঞেস করে। জবাবে ইমামা বলতে চাচ্ছিল সে তাকে বিয়ের কোনো উপহার দেয়নি, এটিও ছিল তার একটি কষ্টের জায়গা। কিন্তু এখানে উপহারের কথা উল্লেখ করাটা লজ্জাজনক বিষয়, তাই সেটির কথা বলে না। কিছুক্ষণ চুপচাপ নাক ঘষতে ঘষতে হেঁচকি তুলে কান্না করতে থাকলো। অবশেষে সালার তাকে জিজ্ঞেস করলো, এতটুকুই নাকি আরও কোনো অপরাধ আছে আমার? আমি জানতাম বিয়ের পর তুমি আমার। সালার তার কথা থামিয়ে দিয়ে বাকিটুকু নিজেই বলে, সাথে এমনটাই করবে। আর আমিও এও জানি যে তুমি সব কিছু আগে থেকে জেনে যাও। সালার তার কথায় এখন অনেক রেগে গিয়েছিল, তবু সে নিজেকে শান্ত করে বলে, এখন কি আমাকে কিছু বলার সুযোগ দেবে? মা চুপচাপ তার নাক ঘষতে লাগে। বিয়ের পর দিন আমি যদি অফিস থেকে তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে চলে আসতাম। আজকে তো আসছি জলদি। তোমার বাবা মাকে আনার জন্য তো ঠিকই চলে এসেছিলে। মা হস্তক্ষেপ করলো। সেদিন আমার কোনো প্রেজেন্টেশন ছিল না, আর আমি তোমাকে কলও করেছিলাম, একবার নয় কয়েকবার। তুমি আমার ফোন দেখো নাকি আমি দেখাবো? সালার চ্যালেঞ্জের সুরে বলে, আমি মেসেজ করার সাথে সাথে তো করনি, তাই না? তখন আমি মিটিংয়ে ছিলাম, ফোন আমার কাছে ছিল না। বোর্ডরুম থেকে বেরিয়ে প্রথম কলটি তোমাকেই করেছিলাম। রিসিভ করা তো দূরের কথা, তুমি ফিরেও তাকাওনি। সাইদা আম্মার বাড়িতেও আমি তোমাকে কল করেছি, তখনও তুমি রিসিভ করনি, উল্টো ফোন বন্ধ করে দিয়েছ। তাহলে আমারও তো রাগ করা উচিত ছিল, আমারও বলা উচিত ছিল। তুমি আমাকে এড়িয়ে চলছ, তুমি আমাকে ইগনোর করছো, কিন্তু আমি তো এমনটা করিনি। এ নিয়ে তো আমিও চিন্তা করিনি। সালার এখন তাকে গম্ভীরভাবে বোঝাচ্ছে, তোমাকে সাথে নিয়ে এয়ারপোর্ট যাওয়া সম্ভব ছিল না। এয়ারপোর্ট একদিকে, মাঝখানে আমার অফিস, অপরদিকে আমার বাসা। তোমাকে নিতে হলে আগে আমাকে এখানে আসতে হতো, তারপর এয়ারপোর্টে যেতে হতো, দ্বিগুণ সময় লাগতো। তাছাড়া এয়ারপোর্টে গিয়ে ওনাদের রিসিভ করা তোমার জন্য জরুরি কিছু ছিল না। সালার এক মুহূর্ত থেমে পুনরায় বলে, এখন আমি আমার অভিযোগগুলো বলবো। মা চোখ তুলে তার দিকে তাকায়। তুমি সাইদা আমার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছ, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটুকু মনে করনি। ইমার চোখে এবার নতুন জোয়ার এলো। আমি ভেবেছিলাম তুমি আমাকে ওখানে থাকতেই দেবে না, কিন্তু তুমি তো আমার প্রতি এত বিরক্ত হয়ে গিয়েছিলে, আমাকে একবারও চলে আসতে বলনি। সালার দীর্ঘ শ্বাস নিল। আমি কি জানতাম? আমি ভেবেছিলাম তুমি থাকতে চাচ্ছ, তোমার চাওয়া পূরণ করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোমাকে চলে আসার জন্য বলা উচিত ছিল আমার, কিন্তু খোদা হাফেজ বলার জন্য তোমারও বাইরে আসা উচিত ছিল। আমি 15 মিনিট পর্যন্ত উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি
এক মুহূর্তের জন্য বাইরে আসার কষ্টটুকুও করনি। আমি রেগেছিলাম, তাই আসেনি। রেগে থাকলেও তো কিছু লৌকিকতা তো থাকেই। ইমা নিশ্চুপ রইল। তুমি ফুরকানকে নিয়ে জেদ করেছিলে, আমি যেন ওখানে না যাই। অনর্থক জেদ। আমার খারাপ লেগেছে, কিন্তু আমি তোমাকে তাদের বাসায় যেতে বাধ্য করিনি। সালার এক মুহূর্ত থামল। ফুরকান আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। ফুরকান আর ভাবি সবসময় আমার খেয়াল রেখেছে। এখন এটা আমি মানতে পারি না যে আমার স্ত্রী তাদেরকে সম্মান করবে না। সালার তার চোখে ঘনায়মান আরেকটি অশ্রু প্লাবনকে উপেক্ষা করে বলল, ইমামা এবার কোনো ব্যাখ্যা দিল না। সালার বলে চলেছে, আমি তোমাকে এই অভিযোগও করিনি। তুমি আমার বাবা মাকে একবার কল করেও জিজ্ঞেস করনি যে তারা ঠিকমতো পৌঁছেছে কি না, কিংবা তাদের ফ্লাইটে কোনো গড়বড় হয়েছে কি না। সালার অন্তত ধৈর্য নিয়ে বলে চলেছে। ইমামা হতাশ হলো। আমার কাছে ওনাদের নাম্বার নেই। তাদের সাথে কথা বলার ইচ্ছা থাকলে আমার থেকে নিয়ে নিতে। তারা তোমার জন্য এখানে এসেছিলেন। তোমারও তো এতটুকু দায়িত্ব ছিল যে তাদের ফ্লাইট কেমন ছিল সেটা জিজ্ঞেস করা, অথবা তারা চলে যাওয়ার পর তাদের সাথে কথা বলা। তো তুমি আমাকে বলে দিতে বলনি কেন? আমি বলিনি কারণ এটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। এটা সাধারণ বিষয়। এটা এমন কোনো বিষয় নয় যে যার জন্য আমি তোমার উপর রাগ করব কিংবা ঝগড়া করে বেড়াবো। মা কিছুই বলতে পারে না। সালার বলে চলেছে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে ঠিকই মামলা সাজিয়ে ফেলেছ। সমস্ত ছোট বড় বিষয় জমাতে শুরু করেছ। আমার কাছে কোনো অভিযোগ করনি, কিন্তু সাইদা আম্মার কাছে গিয়ে সব কিছু বলে এসেছ। এমনকি ডক্টর সাহেবকেও। অন্য কারো কাছে বলার আগে তোমার আমার কাছে বলা দরকার ছিল না? ইমামার কান্না এখন কমতে শুরু করেছে। সালার তাকে ধৈর্য নিয়ে বুঝিয়ে চলেছে, তখন আমি যদি তোমার কথা না মানতাম তাহলে অন্য বিষয় ছিল। তখন কোনো দিক থেকেই আমার কোনো আপত্তি থাকতো না। ইমামা চুপ করে রয়। সালার একদম ভুল কিছুই বলছে না। তুমি ঘুমিয়ে না থাকলেই আমি অবশ্যই তোমাকে বলে যেতাম, কিন্তু এখন আমি একটা ঘুমন্ত মানুষকে কোথায় যাচ্ছি সেটা বলার জন্য জাগিয়ে তুলব? এটা তো আমি কখনোই করতে পারবো না। প্রতি উত্তরে ইমামা কিছুই বলতে পারে না। আর এড়িয়ে চলা। আমি অবাক হচ্ছি যে এই ভাবনা তোমার মাথায় কিভাবে এলো। তোমাকে পাওয়ার খুশিতে এই 4 দিন ধরে আমি যেন সপ্তম আকাশে আছি, আর তুমি বলছো আমি তোমাকে এড়িয়ে চলছি, ইগনোর করছি। কিন্তু তুমি তো একবারও আমার প্রশংসা করনি। ইমামার হঠাৎ সালারের আরও একটি ভুলের কথা মনে পড়ে। সালার চমকে তার দিকে তাকায়। কিসের প্রশংসা? সে হতবাক হয়ে জিজ্ঞেস করে। সালারের এই প্রশ্নটি ছিল অসম্ভব বোকামিপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটি ইমামাকে লজ্জায় ফেলে দিল। এখন এটাও আমি বলে দেব? ইমামার প্রচণ্ড রাগ হয়। তোমার সৌন্দর্যের? সালার কিছুটা বিক্ষিপ্ত হয়ে অনুমান করল। ইমামা আরও রেগে যায়। আমি কখন বললাম যে সৌন্দর্যের প্রশংসা করো? কোনো একটা জিনিসেরই প্রশংসা করতে, আমার পোশাকেরই করতে ইমামা বলে ফেলে, কিন্তু এই অভিযোগ করে সে আফসোস করতে লাগে। সালারের প্রতি উত্তরমূলক প্রশ্ন তাকে প্রচণ্ড লজ্জায় ফেলেছে। সালার এক পলক তাকে, তারপর তার পোশাকের দিকে তাকিয়ে একটি দীর্ঘ শ্বাস নিয়েই আনমনে হাসল। ইমামা, তুমি নিজেই আমাকে তোমার প্রশংসা করতে বলছো। সালার হাসতে হাসতে বলে। এটা তার কাছে নিছক রসিকতা মনে হলো। ইমামা ভীষণ লজ্জায় পড়ে যায়। করো না, আমি কখন করতে বলেছি? নো, ইউ আর রাইট। তুমি ঠিক বলেছ। আমি আসলেই এখনও তোমার কোনো প্রশংসা করিনি। করা উচিত ছিল আমার। সালার পুরোপুরি গম্ভীর হয়ে যায়। ইমামার লজ্জা সে আঁচ করতে পারে। তারপর ইমামার কাঁধে বাহু ছড়িয়ে তাকে কাছে টেনে নিল। ইমামা এবার তার হাত ঝাড়া দিল না। তার কান্না এখন থেমে গিয়েছে। সালার অপর হাতে তার হাতটি মুঠোয় পুড়ে নিল। তারপর আলতো করে
তার হাতে আঙুল বোলাতে বোলাতে বলল,